চার রাজ্যের রায়ের দিকে নজর রেখেছি, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইন্দ্রাণী এবং আমাদের যেরকম আলোচনা চলছে আমি অতিথিদের একবার আলাপ করিয়ে দেবো আপনাদের সবার সঙ্গে। আমার এদিকে রয়েছেন বিজেপির তরফ থেকে দীপঙ্কর দা, স্বাগত আপনাকে, এবং কংগ্রেসের তরফ থেকে রয়েছেন লিপিকা দি স্বাগত। এদিকে রয়েছেন আমাদের বরিষ্ঠ সাংবাদিক দেবাশিস দাশগুপ্ত, দেবাশিস দা স্বাগত, এবং আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, আশিস দা স্বাগত। আমরা যেরকম দেখছি যে সকাল থেকে যে ট্রেন্ড আসছিল এবং বারবার যে আপডেট আসছিল সেটা কিন্তু প্রতি মুহূর্তের আপডেট আপনাদের আমরা দিয়েছি। 2024 লোকসভা ভোটের আগে সেমিফাইনালে মধ্যপ্রদেশে পাশ গেরুয়া শিবির। কংগ্রেসের জোর লড়াইয়ের পরেও বজায় থাকলো মোদী বাহিনীর দখলদারি। আবারও কি গদিতে বিজেপির মামা, নাকি নতুন মুখ্যমন্ত্রী পাবে মধ্যপ্রদেশ? জোর চর্চায় রাজনৈতিক মহল। ফের বিজেপির পালেই হাওয়া লাগলো মধ্যপ্রদেশে। ঝান্ডা উঠল গেরুয়া শিবিরের। 17 নভেম্বর ভোট হয়। 3রা ডিসেম্বর ভোট গণনা শুরুর কয়েক ঘন্টার মধ্যেই কার্যত স্পষ্ট হয়ে যায় ট্রেন্ড। 230 আসনের বিধানসভায় 116টিতে জিতে সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা ছুঁয়ে জয় বিজেপির। লোকসভা ভোটের সেমিফাইনালে বিজেপি বনাম কংগ্রেসের কড়া টক্করে মধ্যপ্রদেশে সেঞ্চুরি হাঁকালো বিজেপি। এই বিধানসভা নির্বাচন 2024-এর লোকসভা ভোটের আগে সবচেয়ে বড় ভোট যুদ্ধ, আর তাতেই সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা ছুঁল বিজেপি। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার ফলাফলগুলিতে মধ্যপ্রদেশে বড় চমকের আশা করেছিল রাজনৈতিক মহল। তবে মহিলা ভোটারদের সমর্থনের অঙ্কে বিজেপি অনেকটা এগিয়েছিল বলে বুথ ফেরত সমীক্ষাগুলির একাংশের ইঙ্গিত ছিল। এবার বিজেপির কাছে বড় চ্যালেঞ্জের ছিল মধ্যপ্রদেশ। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো মধ্যপ্রদেশের মহিলাদের লাডলি বাহিন যোজনায় 3000 টাকা মাসিক অর্থ সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিজেপি সরকার। নীতিগতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকা ছড়িয়ে ভোট কেনার এই রেউড়ি সংস্কৃতির সমালোচনা করে এসেছেন বরাবর। মহিলা ভোট টানতে বিজেপির এই কৌশলের সমালোচনা করেছিল কংগ্রেস। তবে ভোটের আগে একগুচ্ছ প্রতিশ্রুতির ছকেই দুর্দান্ত জয় পেল গেরুয়া শিবির। 2018 বিধানসভা ভোটে জয় কংগ্রেসের। আসন সংখ্যা 230, কংগ্রেস 114, বিজেপি 109, অন্যান্য 7। 2018 সালে বিধানসভা ভোটে কংগ্রেস জিতলেও 1.5 বছরের মাথায় দল ভাঙিয়ে বিজেপি ক্ষমতা দখল করে। 2020 সালের মার্চে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে কয়েকজন কংগ্রেস বিধায়ক কংগ্রেস ত্যাগ করেন। কমলনাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার পড়ে যায়। বিজেপির সরকার হয় শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে। মধ্যপ্রদেশে জোর টক্কর লড়াই। 2018-র বদলা নিতে এবার মরিয়া ছিলেন মধ্যপ্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি কমলনাথ ও প্রবীণ নেতা দিগ্বিজয় সিং। বিজেপি ছেড়ে কংগ্রেসে আসা নেতা নেত্রীদেরও প্রার্থী করেছিলেন তিনি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপির শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে হনুমানের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠা বিক্রম মস্তালকেই প্রার্থী করেছিলেন কমলনাথ। কিন্তু তাতেও অ্যাসিড টেস্টে ফল মিলল না হাত শিবিরে। প্রতিষ্ঠান বিরোধী দল হিসেবে আঁচড় কাটতে ব্যর্থ কংগ্রেস। चुनाव के अभियान को सही गति और दिशा मिली, और इसलिए मैंने पहले भी कहा था हम बिल्कुल कंफर्टेबल मेजॉरिटी, शानदार मेजॉरिटी भारतीय जनता पार्टी को आएगी, क्योंकि जनता का प्रेम हर कहीं दिखाई देता था। विचार करेंगे कि क्या हमने कमियां थी, क्यों हम मतदाता को अपनी बात नहीं समझा पाए। हर उम्मीदवार से चर्चा करके वो हारा हुआ हो या जीता हुआ हो, हम उनसे चर्चा करेंगे अगले कुछ दिनों में, और उस चर्चा के बाद हम इसका निष्कर्ष निकालेंगे। মুখ্যমন্ত্রীর পদে কে? 2018-র ভোটে বিজেপির হার হলেও 2023-এর ভোটে সেই ভোট মার্জিন উসুল করল বিজেপি। মুখ্যমন্ত্রীর পদে কি এবার চমক দেখবে মধ্যপ্রদেশ, নাকি ট্রেন্ড বজায় রেখে পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন শিবরাজ সিং চৌহান? নজর রাজনৈতিক মহলের। কলকাতা টিভি। আমি আপনাদের জানাবো আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় যোগ দিয়েছেন, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের চিফ নিউজ এডিটর অনিকেত চট্টোপাধ্যায়। অনিকেত দা, স্বাগত জানাবো আমাদের এই আলোচনায়। আজকে আমরা যে আলোচনা করছি এই 4 রাজ্যের রায়, যেখানে দেখা যাচ্ছে যে 3 রাজ্যেই মূলত একটা গেরুয়া ঝড়, এক বিজেপির প্রভাব এবং দাপট কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমি প্রথমে
লিপিকাদি কাছে আসবো। লিপিকাদি, এই যে আমরা দেখছি যেভাবে কংগ্রেস ধরাশায়ী হয়েছে ভরাডুবি 3 রাজ্যে, যেখানে ছত্তিশগড়কে মনে করা হচ্ছিল যে তারা জিতে যাবে, প্রত্যাশী ছিল অনেকেই, কিন্তু সেটা কিন্তু হলো না। কি মনে হচ্ছে, কেন? কি মনে হচ্ছে সেটা তো এই মুহূর্তে আমি বলতে পারবো না। মানে আমাদের একটা পোস্টমর্টম দরকার, আমরা নিশ্চয়ই করব, বসবো। অলরেডি 6 তারিখে আমাদের খার্গেজি একটা সর্বদলীয় বৈঠক ডেকেছেন, মিটিং ডেকেছেন, সেখানে আলোচনা হবে এবং আমাদের ইন্টারনাল মিটিংও হবে, যেখানে আলোচনা হবে যে কেন, কি কারণে। কারণ আমরা তো মধ্যপ্রদেশ, ছত্তিশগড় নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলাম, ছত্তিশগড় নিয়ে বিশেষ করে ভীষণভাবে আশাবাদী ছিলাম। কারণ ছত্তিশগড়ে আপনারা জানেন খুব ভালো মতোই যে ভূপেশ বাঘেলজি কৃষকদের জন্য কি ব্যবস্থা করেছিলেন। সেই ন্যূনতম সহায়ক মূল্য প্রথম ছত্তিশগড়ে করা হয়, লাগু করা হয়। এবং শুধু তাই নয়, তাদেরকে একটা বোনাস হিসাবে 2040 টাকা করে প্রতি কুইন্টাল ধানের দাম যেমন দেয়া, তার সঙ্গে বোনাস হিসাবে 600 টাকা করে দেওয়া হয়। তো যথেষ্ট কাজ করেছেন ওখানে বাঘেলজি। সেইখানে কেন এরকম রেজাল্ট হলো, এটা নিয়ে তো আমাদের নিশ্চয়ই একটা কাটাছেঁড়ার জায়গা আমরা রাখবই। আর একটা জিনিস আমি বারবার করে বলবো যে এই যে সবসময় বলা হচ্ছে মোদি ম্যাজিক, মোদি মুখ কাজ করছে, হ্যাঁ এটা ভারতবর্ষের জন্য না, হিন্দি বলয়ের জন্য যদি বলে তাও মেনে নেওয়া যায়। কারণ ভারতবর্ষ থেকে তো দক্ষিণ ভারতটা নিশ্চয়ই আলাদা নয়। তাহলে দক্ষিণ ভারতে কেন মোদি ম্যাজিক কাজ করছে না, মোদি মুখ কাজ করছে না? আজকে দক্ষিণ ভারতে নেই, কোথাও নেই, বিজেপির অস্তিত্বই নেই বলতে গেলে। জানতে চাইবো দক্ষিণ ভারতে কেন বিজেপি নেই, কেন শূন্য দক্ষিণ ভারতে? প্রথম 2.5 ঘন্টা ধরে বসে আছি, প্রতিবারই এক কথা, দক্ষিণ ভারতে আমাদের নেই। কিন্তু দুপুর মধ্যে 1 থেকে আজকে আপনাদের দেখানো অনুযায়ী 4% ভোট থেকে আমাদের 14% ভোট হয়েছে। একদিনে আমরা যখন প্রথম ভারতবর্ষ শুরু করেছিলাম তখন হামারা দো আমাদের দেখে এরকম টিটকেরি করা হতো। আজকে আমরা 330 হয়েছি। অর্থাৎ একটা সংগঠন প্রথম দিনেই গিয়ে প্রথম সারা ভারতবর্ষে শুধু বিজেপি থাকবে আর কেউ থাকবে না, এমন রাজনীতি আমরা করি না। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির তৃণমূল থাকবে আর কেউ থাকবে না, এরকম রাজনীতি তো বিজেপির নেই। দক্ষিণ ভারতে আছে, আমরা শুরু করেছি 1 দিয়ে, আজকে আমাদের সংখ্যা বেড়েছে, ভোটার সংখ্যা বেড়েছে এবং আগামী দিনে কর্ণাটকের নির্বাচনে আমরা পরাজিত হয়েছি খুব কম মার্জিনে। আপনারা বলছিলেন না পরাজিত, তো হার তো হারই, হারি সেটা তো স্বীকার করছি। আর মানে মোদি মুখ কাজ করছে না, এটা তো প্রমাণ হচ্ছে যে কাজ করছে না। কর্ণাটকে কাজ করলো না, তেলেঙ্গানায় কাজ করলো না। লিপিকাদি, আপনি আমার বিরুদ্ধে বলতে, আমি বলছি আপনি বলছেন, আমি কিন্তু আপনার কখনো কথা বলিনি। আপনি বলছেন না রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা কোথায়, পুরোটাই ফেল। রাহুল গান্ধী পুরোটাই ফেল। একটু আগে রাজনৈতিক বিশ্ববিদ্যালয় দিবসে তো বলছিলেন, আমি শুনছি। আপনি দক্ষিণে বলুন না, দক্ষিণে কেন কাজ করছে না? তাহলে দক্ষিণে কাজ করছে না কোথায়? 4% ভোট 14%, একটা সিটের আজকে বেশি সিটে 2 অঙ্কে পৌঁছেছে। আমাদের কাজ করছে না, মানে কোথায় কাজ করছে না? আজকে দক্ষিণ ভারতে যে তেলেঙ্গানা রাজ্যের ভোটটা আছে, তেলেঙ্গানা রাজ্যের কি বলেছে 400 টাকায় গ্যাস দেবে, আমরা বলিনি। তেলেঙ্গানা দিদি এক্ষুনি বলছিলেন, আমি 400 টাকায় 400 টাকায় গ্যাস দেবে। দিদি আজকে তো বিতর্কটা ভোটের রেজাল্ট, গ্যাসের দাম আপনি গ্যাসের কথা বললেন, আপনি বলেন 400 টাকায় গ্যাস দেবে বলে তেলেঙ্গানায় মুসলমানদের জন্য 15% সংরক্ষণ দেন বলেছেন। আমরা বিরোধিতা করেছি, আমরা রাজনীতি পারিনি, কিন্তু আমাদের স্ট্যান্ড থাকবে। ভারতবর্ষের সনাতনী ব্যবস্থার ভিতরে আপনি বারবার হিন্দুত্ব বলছেন না, আমরা স্বীকার করি সনাতনী ব্যবস্থা, হিন্দুত্ব ব্যবস্থা। আমি এই বিষয়টা নিয়ে অনিকেতদার কাছে যাব, আমরা এই নিয়ে ভারতবর্ষকে চালাচ্ছি। আসবো, আমরা আলোচনা এই জারি রাখবো। আমি এই বিষয়টা নিয়ে অনিকেতদার কাছে যাব। দিবঙ্করদা আসবো, দিবঙ্করদা আসবো, শুনবো আমরা সবাইকে চান্স দেবো, সবার কথাই শোনা হবে। দিবঙ্করদা শুনবো, নিশ্চয়ই শুনবো। আমরা অনিকেতদার কাছে যাব এই মুহূর্তে। অনিকেতদা, কেন হিন্দি বলয় এই যে ভোট ক্ষয় হচ্ছে কংগ্রেসের, যেখানে হিন্দি হার্টল্যান্ড বলা হচ্ছে, সেখানে কিন্তু কংগ্রেসের সেভাবে প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে না। এবং যদি আমরা দক্ষিণের দিকে দেখি, সেখানে কিন্তু বিজেপির তেমন প্রভাব একেবারেই খাটছে না। না, আমি এই 4টে রাজ্যের আমি যদি নির্বাচন নিয়ে কথা বলি, তাহলে একটা কথা আমার সমানে মনে হচ্ছিল সকালবেলা থেকে। আশিসদার সঙ্গেও আমি এই ব্যাপারে একমত। এর আগে আশিসদা বহুবার এই কথাটা বলেছেন যে স্বধর্মে নিধনং শ্রেয়, নিজের ধর্মে থেকে যদি মারা যায় তাহলেও সেটা ভালো ব্যাপার, কিন্তু অন্য ধর্মে গিয়ে মারা যাওয়া সেটা খুব ভুল। এখানে কংগ্রেসের সেই ব্যাপারটাই সবচেয়ে বেশি করে হয়েছে। কংগ্রেসের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে ভারত জোড়ো যাত্রার যে স্লোগান, যে অনুভব, যে অনুভূতি,
তারা সারা দেশ জুড়ে ছড়াতে চাইছিল একটা সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে একটা পাল্টা রাজনীতি, ভারতবর্ষের ঐতিহ্যকে ধরে একটা রাজনীতি। সেই রাজনীতি যদি তারা চেষ্টা করত, সেই রাজনীতিকেই যদি মানুষের কাছে রাখার চেষ্টা করত, তাহলে বোঝা যেত তারা হঠাৎ করে মন্দিরের মধ্যে ঢুকে পড়ছে, তারা হঠাৎ করে যে খেলায় খেলতে নেমেছে সেই খেলায় আপনি বিরোধিতা করেন দাদা, হিন্দু হয়ে মন্দিরে প্রণাম করতে গেছে সেটা বিরোধিতা করেন। আমরা বিরোধিতা করলেও রাহুল গান্ধী মন্দিরে প্রণাম করেছেন, আমরা সম্মান করি। আমরা মনে করি রাহুল গান্ধী যদি হিন্দুত্বকে সম্মান জানিয়ে মন্দিরে প্রণাম করে কোনো অসুবিধা নেই। তিনি গেছেন, তিনি আমরা গুরুদ্বারাও যেতে দেখেছি, গেছেন, সম্মান করেছেন। মধ্যিখানে যিনি কথা বলছেন তাকে কথা বলতে না, রাজস্থানে গুরুদ্বারাও তো গেছেন, আপনি শুধু আপনি কথা বলবেন না, মধ্যিখানে কথা বলবেন না। আমি আপনার কথা কিছুই শুনতে পাচ্ছি না। আপনি আপনার উত্তেজনা প্রকাশ করছেন, আর কিছু হবে না। আমার কথাটা শেষ হোক, আপনি কথা বলবেন, আমি শুনতে পাবো। না, একটা প্রশ্ন, উনি তো গুরুদ্বারাও গেছেন। সেটা হচ্ছে কংগ্রেস তার যে জায়গা থেকে, কি বলতে চাইছেন আসবো, কংগ্রেস তার নিজের জায়গা থেকে সরে গিয়ে একটা নতুন একটা রাজনীতি, একটা সফট হিন্দুত্ব খেলার চেষ্টা করছে, যে খেলাটা খেলতে গিয়ে আমার ধারণা এই একটা অবস্থায় এসে পৌঁছচ্ছে। এক, দুই হচ্ছে গিয়ে কংগ্রেস এবং বিরোধী জোটরা মিলে একসঙ্গে একটা জোট তৈরি করেছিল, সেই জোট সারা দেশে কিন্তু একটা সাড়া ফেলেছিল। সেই জোট কিন্তু এই ঠিক নির্বাচনের আগে এসে উধাও হয়ে গেল। সেই জোটকে আমরা কোথাও দেখতে পেলাম না। ধরুন, আমি খুব ছোট্ট করে বলি, রাজস্থানের দুটো আসনে সিপিআইএম জিততে পারত যদি কংগ্রেসের সঙ্গে তার একটা সমঝোতা হতো। দেখা গেল দুটো আসনই সিপিআইএম হেরেছে, আর সেখানে কংগ্রেসের যে ভোট পেয়েছে সেটা অনেক বেশি। তো এইরকম ভাবে একটা জোট তৈরি হলো, সেই জোটের কোনো মানে নেই, তার নিজের আদর্শ থেকে বেরিয়ে যাওয়া, এইগুলো হিন্দি হার্টল্যান্ডে কোনো এই রাজনীতি দিয়ে কোনোভাবেই বিরোধীরা নরেন্দ্র মোদী বা এনডিএ বা বিজেপিকে হারানো অসম্ভব হয়ে যাবে। অন্যধারে দক্ষিণের একটা আলাদা রাজনীতি শুরু হয়েছে, যে রাজনীতিতে আবার বিজেপির ঢোকাটা খুব মুশকিল। যারা গতবার এতগুলো এমপি নিয়ে গেল তেলেঙ্গানা থেকে, হ্যাঁ, সেইখানে তারা এবারও নেব 2 ডিজিট মানে 10 ছুঁতে পারল না। এটা প্রমাণ করে যে ওখানে আসলে বিজেপি, তাদের ভোট তো কমেইছে, তাদের প্রভাবও কমে যাচ্ছে। তার মানে তেলেঙ্গানায় কমছে তারা, অথচ রাজস্থান, একেবারে, অর্থাৎ এই যে 4 রাজ্যের নির্বাচন এবং তার ফলাফল অনেকগুলো প্রশ্নই কিন্তু সামনে এনে দাঁড় করাচ্ছে। অনেকের আমরা ফিরবো, আলোচনাতে ফিরবো, তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ইতিমধ্যেই যে খবর সামনে আসছে সেটা হচ্ছে বিজেপি সদর দফতরে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভাষণ দেবেন। সেটা প্রধানমন্ত্রী কি বলেন, কি বার্তা দেন, অবশ্যই সেদিকে নজর থাকবে। তবে যে সদর দফতর রয়েছে সেখানে কিন্তু পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা, এবং তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে। দেখাচ্ছে আপনাদের সেই ছবিটা, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়, বিজেপি কর্মী সমর্থকদের ভিড় এবং যে উল্লাস সেটা তো রাজ্যে রাজ্যে দেখা যাচ্ছে। এই পাশাপাশি যে সদর দফতর রয়েছে বিজেপির, সেখানে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে রয়েছেন। পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের যে উল্লাস সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী কি বার্তা দেন সেদিকে অবশ্যই গোটা দেশবাসীর এবং রাজনৈতিক মহলে নজর থাকবে, কারণ যেভাবে আজকে 4 রাজ্যের ফলাফলে 3 রাজ্যে বিজেপির যে ফলাফল আমরা দেখতে পেয়েছি সেটা স্বাভাবিকভাবেই অক্সিজেন জোগিয়েছে বাকি রাজ্যে বিজেপি কর্মী সমর্থকদের এবং নেতৃত্বকে। সেক্ষেত্রে সদর দফতরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই বার্তা দেবেন প্রধানমন্ত্রী। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আমাদের আলোচনায়। আজকে যে 4 রাজ্যের ফলাফল, 3 রাজ্যে যেখানে আমরা যদি দেখি যে গেরুয়া ঝড় অর্থাৎ বিজেপির দাপট, অন্যদিকে তেলেঙ্গানাতে সেখানে কংগ্রেসের জয় জয়কার আমরা দেখতে পাচ্ছি। আমি
এই সামগ্রিক বিষয়টা নিয়ে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আশিস দা। আশিস, আমরা যদি দেখি মধ্যপ্রদেশ, সেখানে একটা অ্যান্টি ইনকামবেন্সির কথা বারবার বলা হচ্ছিল শিবরাজ সরকারের বিরুদ্ধে, এবং কিন্তু আমরা কিন্তু ফলাফলে সেটা কিন্তু দেখতে পেলাম না মধ্যপ্রদেশে। এবং যদি রাজস্থানের দিকে দেখি, যেখানে গেহলটকে জাদুকর বলা হচ্ছে, কোথাও কি সেখানে গিয়ে কিন্তু তার জাদু ফিকে হয়ে গেল। দেখো, আমি একটু আগে অনিকেত চট্টোপাধ্যায় বলছিলেন, আমরা এসব ব্যাপারে নিজেদের মধ্যে অনেক দিন কথা বলি যে কংগ্রেসের পলিটিক্সটা কিছুটা ফেইল করছে, কংগ্রেসের পলিটিক্সটাকে রিভিউ করা দরকার। কিন্তু অনিকেত সেটা অনেকটা বলেছেন, আমি সেটা রিপিট করছি না। কিন্তু আমি প্রধানত বলতে চাই, এই বয়ানটার সাথে আমি একমত নয় যে গেরুয়া ঝড় উঠেছে। আমি একেবারে একমত নয়। আমি বলছি আপনাকে, আপনি দেখুন একটা একটা করে রাজ্য। ধরুন মধ্যপ্রদেশে বিজেপি 2019 সালে লোকসভা নির্বাচনে 59% ভোট পেয়েছিল। 59, মাইন্ড ইট। তারা এবারে পেয়েছে, তারা এবারে পেয়েছে 49%। আপনি দেখুন সর্বশেষ যে ভোট হয়েছে মধ্যপ্রদেশে, সেটা হচ্ছে লোকসভা নির্বাচন, তারপরে এই বিধানসভা হলো, বিজেপির ভোট 10% কমেছে। আপনি দেখুন রাজস্থানে 25টা লোকসভা সিটের মধ্যে 24টা পেয়েছিল বিজেপি, তারা 59% ভোট পেয়েছিল, সেই 59% 2019-এ, এবারে পেয়েছে 42%। সুতরাং দেখুন, আমার কথার সময় আপনি কথা বলবেন না, আমার কথার সময় আপনি কথা বলবেন না, আপনার সময় আপনি কথা বলবেন। আরে আমার কথার সময় আপনি বলবেন না, আপনার পলিটিক্সের কথা আমি বলছি না, কেন আপনি আমার কথা বলবেন? আরো আলোচনা জারি থাকবে, তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে। বিরতির সময় হয়ে গেছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় যোগ দিয়েছেন মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল। এবং জয়ন্তদা, আপনাকে স্বাগত জানাবো। যে ফলাফল, যে রায় নিয়ে আমরা আলোচনা করছি, আশিস দা যেরকমটা বলছিলেন, আমি আশিস দার কাছে যাব, তবে এই মুহূর্তে সরাসরি আমি জয়ন্তদার কাছেই যাব। জয়ন্তদা, এই যে ফলাফল আমরা দেখছি, যেখানে 3টি রাজ্যে কংগ্রেস কিন্তু পিছিয়ে পড়েছে, বিজেপি এগিয়ে গিয়েছে, তেলেঙ্গানাতে সেখানে কংগ্রেসের জয় জয়কার, কিন্তু যেটা বলা হচ্ছে যে ছত্তিশগড়, যেখানে অনেকটাই আশাবাদী ছিল কংগ্রেস নেতৃত্ব, সেখানে কিন্তু সেই অঙ্কটা মিলল না কোথাও। দেখো ইন্দ্রাণী, একটা জিনিস বোঝা যাচ্ছে, বা এটা মানে আমাদের সিদ্ধান্তে আসতে হবে যে আমরা অনেকেই যেটা ভাবছিলাম যে হিন্দুত্বের যে ইস্যু, সেই ইস্যুটা ওভার স্যাচুরেটেড হয়ে গেছে, এবং হিন্দি বলয় একই ইস্যু, 370, ইউনিফর্ম সিভিল কোড, 3 তালাক, এগুলো কতবার মানুষ এই একই জিনিস গ্রহণ করবে, যেখানে মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, তার নানান রকমের অ্যান্টি ইনকামবেন্সি তো রয়েছে। মধ্যপ্রদেশে 18 বছরের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তো এইরকম একটা জায়গায় নরেন্দ্র মোদী, যেটা আমি মনে করি যে অনেক সময় পশ্চিমবঙ্গে বসে পশ্চিমবঙ্গ বিজেপিকে দেখে সর্বভারতীয় বিজেপির যে রণকৌশল, নির্বাচনী রণকৌশল, সেটার পাশে রাহুল গান্ধীর যে কংগ্রেস, আমি অত্যন্ত কাছ থেকে দুটো দলের এই কার্যকলাপ দিল্লিতে দেখে বলছি যে বিজেপির যে স্ট্র্যাটেজিটা, অর্থাৎ নরেন্দ্র মোদী যেন মনে হলো যে আমরা সেমিফাইনাল আর ফাইনালের গল্পটা যেন মনে হচ্ছিল বিরোধীরা বলছে, আসলে কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনের একটা প্রিয়াম্বল, একটা যেন মনে হলো যে সিনেমার আগের একটা ট্রায়াল হলো, সেটা নরেন্দ্র মোদী করলেন। এবং নরেন্দ্র মোদী রাজ্যের ইস্যুর থেকেও বেশি একটা সর্বভারতীয় এবং হিন্দুত্বটা যে সবসময়, রাম মন্দির তো যোগী আদিত্যনাথ এসে বলছেই জানুয়ারি মাসে হবে, এখন এই যে হিন্দি বলয়ের মানুষের অগ্রাধিকার, এইটা কিন্তু সবসময় খুব ধর্মনিরপেক্ষ এবং খুব অসাম্প্রদায়িক বহুত্ববাদী একটা মানসিকতা থেকে এই ধরনের কুসংস্কার এবং এই ধরনের হিন্দুত্বের যে আস্থা, সেখানে হনুমানের একটা বিরাট মূর্তি স্থাপনা হচ্ছে, এবং সেই জিনিসটা মূল্যবৃদ্ধির থেকেও বেশি ইম্পর্টেন্ট, এইটা কিন্তু বহু মানুষ মনে করছে। এখন এই সহজ সরল সত্যটা আমরা যতই আমাদের বিতর্কে আমরা
অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা করি না কেন যে আমাদের এখন মানুষের চাকরি দরকার, আমাদের মানুষের, কিন্তু সেখানে নরেন্দ্র মোদী ওই যে মহাদেব অ্যাপ, এই যে মহাদেব অ্যাপ শব্দটা তো মহাদেব কবি নেহি ছোড়া, এই যে প্রত্যেকটা জিনিসের মধ্যে, এবং এটার একটা প্রেক্ষাপট আছে 2014 থেকে, আগে থেকেই শুরু হয়েছে কিন্তু 2014 থেকে এটা কিন্তু আরএসএস, বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ, এই যে ত্রয়ী একটা অর্কেস্ট্রা আছে, একটা কিন্তু আইডিওলজি আছে। এই আইডিওলজিটা আমি বিশ্বাস নাও করতে পারি, আমার মনে হতে পারে এটা কোনো আইডিওলজি নয়, হিন্দুত্ব আবার আইডিওলজি, কিন্তু এইটা তো ম্যানিফেস্টোতে বিজেপির বাজপেয়ীর সময়ও ছিল এগুলো, এবং এই জিনিসগুলো আনফিনিশড এজেন্ডা। বিজেপির এই যে 2 থেকে 200 আডবাণী করেছিলেন রাম মন্দির রথযাত্রা দিয়ে, এবং তখন বিজেপির একটা গ্রোথ হয়েছে। আমি মনে করি যে নরেন্দ্র মোদী এক্সটেনশন অফ আডবাণীজ আনফিনিশড এজেন্ডা, এবং সেইটাকে উনি আরো প্রবল পরাক্রম একটা জায়গা এনসিআরটির সিলেবাস থেকে, ইতিহাসের একেবারে, অর্থাৎ সেই স্ট্র্যাটেজি নিয়েই কোথাও না কোথাও বিজেপি এগোচ্ছিল, এবং এই হিন্দি হার্টল্যান্ডে এই স্ট্র্যাটেজিটা কোথাও না কোথাও কাজ করেছে। একেবারে জয়ন্তদা এবং আমাদের অতিথিদের বলবো আমরা এই আলোচনায় ফিরছি, তবে সময় আরো একটা বিরতি। নজর রাখুন কলকাতা টিভির পর্দায়। বিরতির পর ফিরলাম আলোচনায়। আমি আবারও সরাসরি জয়ন্তদার কাছে চলে যাবো। জয়ন্তদা, যে বিষয়টা আপনি বলছিলেন যে বেশ কিছু স্ট্র্যাটেজি এবার বিজেপি নিয়েছিল এই হিন্দি বলার জন্য, একেবারে মানে ছত্তিশগড়ে যেরকম ভাবে বাঘেল তার নিজের ব্র্যান্ড ইকুইটি যেভাবে তৈরি করেছিলেন, বাঘেল কোথা থেকে কোথায় পৌঁছেছেন, সেখানে আমি না হয় কমলনাথের কথা ছেড়ে দিলাম। কমলনাথের ক্ষেত্রে একটা জিনিস আছে, উনি 24x7 রাজনীতি করেন না সেভাবে, কখনো করেন কখনো করেন না, কখনো, কিন্তু উনি প্রচন্ড পরিশ্রম করেছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু বাঘেলের ক্ষেত্রে একটা অবিশ্বাস্য এমন ভাবে স্ট্র্যাটেজিটা হলো যে গোটা রাজনীতিটাকে অ্যান্টি রাহুল, অ্যান্টি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, এবং সেখানে কিন্তু বাঘেলকেও একটা দুর্নীতির ইস্যুতে যেভাবে মানে তার ক্যাম্পেইনটা হলো, তাতেও কিন্তু সমবেতভাবে কংগ্রেস একটা সমস্ত বিরোধীদের নিয়ে, যেটাকে এখন ইন্ডিয়ার 6 তারিখে বৈঠক হবে 6 ডিসেম্বর, বিরোধীদের সবগুলো আঞ্চলিক দলকে ইনভলভ করে একটা জায়গায় নিয়ে আসা। মোদি যদি আজকে এটা করতে পারে যে 2024-এর ভোটের জন্য, তাহলে সেটা কেন পারবে না রাহুল গান্ধী? এই প্রশ্নটা এসে গেছিল। একেবারে, অর্থাৎ যদি আমরা দেখি যে জয়ন্তদা মধ্যপ্রদেশে যেখানে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা গিয়েছিল, এত মানুষের ভিড় হয়েছিল, সেখানেও কিন্তু সেই জাদু, সেই যে একটা প্রভাব, সেটা কিন্তু কাজ করেনি কোনোভাবে। আমরা আবারও আলোচনায় ফিরছি, তবে সময় এখন আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। 4 রাজ্যের রায়। আমি চলে যাবো আশিসের কাছে। আশিসদা, যে বিষয়টা আপনি বলছিলেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা আমি আগে যেটা বলেছি সেই প্রসঙ্গটা আমি রিপিট করছি না, যে লোকসভা ভোটের তুলনায় ভোটের পার্সেন্টেজ অনেক কমেছে বিজেপির। এইবারে আমি যদি এবারের ভোটটাও দেখি, আমরা কি দেখব, ধরুন ছত্তিশগড়ে বিজেপি জিতেছে। আমরা কি বলছি, আমাদের বয়ানটা হচ্ছে গেরুয়া ঝড় উঠেছে। আপনি দেখুন কংগ্রেস এখানে 42% ভোট পেয়েছে আর বিজেপি 46% ভোট পেয়েছে। অর্থাৎ আপনি যদি 2% ভোটের এদিক ওদিক করতে পারেন তাহলে এই রায় উল্টে যেতে পারে। আপনি দেখুন মধ্যপ্রদেশে কংগ্রেস পেয়েছে 40%, বিজেপি পেয়েছে 48%। এখানে 4% 4.5% ভোট এদিক ওদিক হলে রায় উল্টে যেতে পারে। আপনি দেখুন রাজস্থান, বিজেপি জিতেছে, বড় জয় পেয়েছে, কংগ্রেস 40%, বিজেপি 42%। 1% ভোটের এদিক ওদিক হলে অন্যরকম হতে পারে। আমি আর উদাহরণ না বাড়িয়ে বলছি যে এখানে বিজেপির জয় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। 3টে রাজ্য হিন্দি হার্টল্যান্ডের বিজেপি পেয়েছে, এবং বিজেপি সারা দেশের মধ্যে মাত্র 3টি রাজ্য কংগ্রেস ছাড়া বিরাট প্রভাব তারা বিস্তার করতে পেরেছে। সবই ঠিক, কিন্তু এটাকে গেরুয়া ঝড় বা মোদি ম্যাজিক ইত্যাদি কথা বলার আগে 5 বার ভাবা ভালো। কেন আমি এই কথাটা বলছি? 2003 সালে কতগুলো বিধানসভা নির্বাচনে উল্লসিত হয়ে ইন্ডিয়া শাইনিং স্লোগান দিয়ে ভোট এগিয়ে এনেছিলেন বাজপেয়ী আদবানিরা। বাজপেয়ী আদবানির 2003 সালের চেহারা আজকে বোঝা যাবে না, এই প্রজন্ম হয়তো 20 বছর বাদে বুঝতে পারবেন না। সেই আদবানি যিনি রথযাত্রা করেছিলেন, সেই আদবানি যিনি ভারতবর্ষকে ঘুরিয়ে দিয়েছিলেন পলিটিক্স, আর বাজপেয়ী। আমরা দেখলাম 2004 সালে ইউপিএ জিতে গেল।
2019 সালে কি হলো? এই রাজ্যগুলোই তো কংগ্রেস জিতেছিল, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় কংগ্রেস জিতেছিল। কি হলো 2019-এর ভোটে? মোদি জিতে গেলেন বা বিজেপি জিতে গেল। অর্থাৎ আমি বলতে চাইছি যে বিধানসভা ভোট, লোকসভা ভোটে ডিফারেন্ট ফলাফল হয়, এবং এখানে ডিফারেন্সটা এত বেশি নয় প্রাপ্ত ভোটের নিরিখে যে আমাদের ধরে নিতে হবে বিজেপি জিতে গেছে। এই কথাটাই আমি মূলত বলতে চাইলাম। একেবারে আমরা এই আলোচনায় থাকবো এবং আমাদের যে অতিথিরা রয়েছেন তাদের মতামত জানবো, তবে সময় একটা বিরতি, সঙ্গে থাকুন। 4 রাজ্যের রায় নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক, আর আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। প্রথমে একটু পরিচয় করে দিই, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে দীপঙ্কর সরকার, এবং অন্যদিকে কংগ্রেসের হয়ে লিপিকা ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন, এবং দেবাশিস দাও আমাদের সঙ্গে রয়েছে। আজকে এই মুহূর্তে কিছুক্ষণ আগেই যে ফলাফল আমরা দেখলাম, অর্থাৎ 4 রাজ্যের নির্বাচনের ফলাফল আজ বেরিয়েছে, এবং সেই ক্ষেত্রে মধ্যপ্রদেশ সেখানে নিজেদের দখলেই নিয়েছে বিজেপি, এবং রাজস্থান সেখানকার যে রীতি প্রত্যেক 5 বছর অন্তর সরকার বদলায়, সেই রীতি একবার দেখা গেল যেখানে কংগ্রেসের হাতছাড়া হলো রাজস্থান এবং বিজেপি তার দখল নিল। অন্যদিকে ছত্তিশগড় সেখানেও বিজেপি দখল নিয়েছে। তবে একেবারেই ব্যতিক্রমী ঘটনা তেলেঙ্গানায়, যেখানে 10 বছর বিআরএস তারা ক্ষমতায় ছিল, কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের কাছে পর্যদস্তু হতে হয়েছে তাকে। কিন্তু বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্থান আমরা দেখলাম আজকে তেলেঙ্গানাতে। আমরা এই নিয়েই আলোচনা এগোবো। প্রথমে আমরা আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের কাছে আসি। আশিস দা, আজকের এই যে ফলাফল এবং বিজেপির যা ফলাফল এবং অন্যদিকে কংগ্রেস যেভাবে কার্যত, অবশ্যই আমরা আশিস দা তোমার কাছে আসবো, তবে এই মুহূর্তে দিল্লিতে সদর দপ্তরে সেখানে রয়েছেন জেপি নাড্ডা, বক্তব্য রাখছেন, সরাসরি নজর রাখবো। ঘুরে আসি, হ্যাঁ, খানিকক্ষণ তো চলবে, আধা ঘন্টার আগে তো কিছুই হবে না, আমিও উঠি। আধা ঘন্টা নাড্ডা দেখানো যাবে না, নাড্ডা আধা ঘন্টা দেখানো যাবে না, তাহলে টিভি উঠে যাবে। चैलेंज को पूरा किया है। He has always led the campaign from the front, और उन्होंने अथक प्रयास, अथक मेहनत और संगठन और चुनाव के राजनीति और रणनीति की छोटी छोटी बारीकियों से लेकर उससे निकलने वाले नतीजे तक का खुद ध्यान रखते हुए चुनाव को इस मुकाम तक पहुंचाया है, और एक नहीं अनेकों चुनाव को पहुंचाया है। ऐसे हमारे यशस्वी प्रधानमंत्री जी हैं। मित्रों, ये जो संदेश इस चुनाव के नतीजों ने दिया है वो स्पष्ट बताता है कि देश ने समझ लिया है कि अगर कोई गांव को मजबूती दे सकता है तो वो प्रधानमंत्री नरेंद्र मोदी जी दे सकते हैं। चुनाव के नतीजों ने स्पष्ट संदेश दे दिया है कि अगर कोई गांव, गरीब, वंचित, पीड़ित, शोषित, आदिवासी भाई, अनुसूचित जाति का भाई, इनको कोई सम्मान के साथ मुख्य धारा में ला सकता है तो वो और कोई नहीं, भारत के यशस्वी प्रधानमंत्री मोदी जी हैं। और इसीलिए चाहे महिलाओं का सशक्तिकरण हो, चाहे किसान को सम्मान देने की बात हो, चाहे युवाओं की आकांक्षाओं और आशाओं को आगे बढ़ाने का, उनके सपनों को साकार करने का काम हो, वो सबको अगर विश्वास है तो आदरणीय प्रधानमंत्री मोदी जी के ऊपर है, जिनके माध्यम से वो आगे बढ़ रहे हैं। मित्रों, मैं यहां आपको यह भी कहना चाहता हूं, अभी नारे लग रहे थे मोदी जी की गारंटी, मोदी जी की गारंटी। ये चुनाव
इस बात को भी स्पष्ट इंगित करता है कि देश में अगर किसी की गारंटी है तो एक ही गारंटी है, वो मोदी जी की गारंटी है। और यह चुनाव के नतीजे एक और संदेश देते हैं जो स्पष्ट है कि मोदी है तो, मोदी जी है तो, ये स्पष्ट हम सबको देखने को मिलता है। मित्रों, यह चुनाव एक और बात का संदेश देते हैं। जातिवाद और तुष्टीकरण, ये जिस तरीके से इंडिया अलायंस ने जातिवाद फैलाने की कोशिश की, जिस तरीके से समाज को खंडित करने की कोशिश की, जिस तरीके से देश को बांटने की कोशिश की और तुष्टीकरण की, वोट बैंक की राजनीति को आगे बढ़ाने का काम किया, इन दोनों पर मोदी जी का विकास का परिणाम भारी पड़ा है, यह भी हमको ध्यान में रखना चाहिए। और देश ने विकास को आगे रख करके इन चुनाव के नतीजों पर मोहर लगाई है, यह भी हमको ध्यान में रखना चाहिए। मैं यहां यह भी कहना चाहता हूं, आज ये इंडिया अलायंस, इनको नया नया शौक, नया नया जोश, नया नया नारा, ओबीसी 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 की चिंता नहीं हुई। ये नए नए लोग, ये इंडिया अलायंस के लोग, ये कांग्रेस के लोग घड़ियाली आंसू बहाकर ओबीसी का नारा लगाते हैं। ये भूल जाते हैं कि देश को ओबीसी का प्रधानमंत्री मोदी जी हैं, तो प्रधानमंत्री मोदी जी ओबीसी के प्रधानमंत्री रहे हैं। और सबके समाज का सबका विकास करने का प्रण लेकर, सबको साथ लेकर, सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास, इसको आगे बढ़ाने का काम किया है। लेकिन कांग्रेस के लोग प्रधानमंत्री जी पर जिस तरीके से इस चुनाव में भद्दी टिप्पणियां की,